ডিভোর্সের কয়েক বছর পরে তিনি শহরের প্রশাসনিক দায়িত্বে উন্নীত হলেন। এক সন্ধ্যায় একটা বিলাসবহুল রেস্তোরাঁয় খাবার খেতে গেলেন, আর সেখানে ওয়েটারের ভূমিকায় দেখা হল তার প্রাক্তন স্বামীর সাথে। তারপর যা ঘটল তা সকলের চোখে জল এনে দিল, হৃদয়কে নাড়া দিয়ে গেল। বন্ধুরা, এটি মুম্বাইয়ের একটি সত্যিকারের ঘটনা, যা জীবনের অদ্ভুত মোড় এবং মানবতার শক্তিকে প্রকাশ করে। এখানে গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছাকাছি এলাকায় বাস করত রাহুল। সে একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের সরল মনা যুবক ছিল। তার বাবা সরকারি অফিসে ক্লার্কের কাজ করতেন, আর মা একটা বেসরকারি স্কুলে পড়াতেন। তাদের বাড়িটা খুব বড় ছিল না, কিন্তু পরিবারের মূল্যবোধ এবং সংস্কার ছিল অত্যন্ত গভীর। রাহুল ছোটবেলা থেকেই খুব দায়িত্ববান ছিল। প্রত্যুষে উঠে বাবার সঙ্গে খবরের কাগজ পড়া, মায়ের সাথে বাজারে গিয়ে সবজি কেনা, এগুলোই ছিল তার দৈনন্দিন জীবনের অংশ। সেই মুম্বাইয়েরই বান্দ্রা এলাকার একটা কলোনিতে থাকত প্রিয়া। সে পড়াশোনায় ছিল অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন। তার স্বপ্নগুলো ছিল তার বুদ্ধিমত্তার চেয়েও উচ্চাকাঙ্ক্ষী। তার বাবা ব্যাংকে একজন কর্মকর্তা ছিলেন, আর মা ছিলেন গৃহিণী। প্রিয়ার স্বপ্ন ছিল সিভিল সার্ভিসে যোগ দেওয়া। সে প্রায়ই বলত, আমি শুধু চাকরি করব না, আমি সেই চেয়ারে বসব যেখান থেকে সিদ্ধান্ত নেওয়া যায়। লোকেরা তার কথা শুনে হাসত, কিন্তু তার চোখের দৃঢ়তা কোনো মজার বিষয় ছিল না, তা ছিল সত্যিকারের দৃষ্টিভঙ্গি। দুজনের প্রথম সাক্ষাৎ হয়েছিল মুম্বাই ইউনিভার্সিটির দক্ষিণ ক্যাম্পাসে। লাইব্রেরির বাইরে ছিল প্রচণ্ড ভিড়। রাহুল তখন খুব তাড়াহুড়োতে ছিল, আর প্রিয়ার হাত থেকে তার নোটবুকগুলো মাটিতে পড়ে গেল। দুজনেই ঝুঁকে পড়ল সেগুলো তুলতে, আর তাদের আঙ্গুলগুলো একে অপরের সঙ্গে স্পর্শ করল। সেই মুহূর্তে দুজনেই একে অপরের দিকে তাকালেন। এটা কোনো সিনেমার মতো রোম্যান্টিক দৃশ্য ছিল না, কিন্তু তাতে এমন কিছু অনুভূতি ছিল যা হৃদয়কে গভীরভাবে ছুঁয়ে দিল। সরি, আমার জন্যই এগুলো পড়ে গেল, রাহুল হালকা হাসি দিয়ে বলল। কোনো সমস্যা নেই, যাই হোক না কেন, এই নোটগুলো তো আমাকেই সামলাতে হতো, প্রিয়া উত্তর দিল। ব্যাস, সেখান থেকেই শুরু হলো তাদের কথোপকথন। প্রথমে লাইব্রেরিতে সিট ভাগ করে নেওয়া, তারপর ক্যান্টিনে চায়ের সাথে আড্ডা, এবং তারপর একসাথে অ্যাসাইনমেন্ট করা। রাহুল অর্থনীতির ছাত্র ছিল, আর প্রিয়া রাষ্ট্রবিজ্ঞানের। তাদের চিন্তাভাবনা এবং আদর্শগুলো মিলে যেত। দুজনেই দেশ, সমাজ এবং তার পরিবর্তন নিয়ে আলোচনা করতে ভালোবাসত। একদিন গেটওয়ে অফ ইন্ডিয়ার সিঁড়িতে বসে বসে প্রিয়া বলল, রাহুল, যদি আমি সত্যিই ডিএম হয়ে যাই, তাহলে সবার আগে এখানে এসে একটা সেলফি তুলব। রাহুল হেসে উঠল এবং বলল, আমি তো তোমার পেছনে দাঁড়িয়ে বলবো, ম্যাডাম, একটা অটোগ্রাফ দেবেন কি? দুজনেই খিলখিল করে হেসে উঠল। সেই দিন মুম্বাইয়ের উষ্ণ বাতাসে অন্য কিছু মিশে গিয়েছিল, ভালোবাসা। সময় কাটতে থাকল। তাদের বন্ধুত্ব কখন যেন ভালোবাসায় রূপান্তরিত হয়ে গেল, দুজনেই তা ঠিক বুঝতে পারেনি। কলেজ ফেস্টে রাহুল প্রথমবার সকলের সামনে প্রিয়ার জন্য গান গাইল। ভিড় হাততালি দিচ্ছিল, আর প্রিয়ার চোখে জল এসে গিয়েছিল। সে বুঝে গিয়েছিল যে এই যুবকটি কেবল তাকে নয়, তার স্বপ্নগুলোকেও সমানভাবে ভালোবাসে। কিন্তু ভালোবাসা শুধু আনন্দই নিয়ে আসে না, এটি সাথে করে আনে দায়িত্ব। ফাইনাল ইয়ারে প্রিয়া ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিল। সকাল 4টায় উঠে পড়া, কোচিং ক্লাসে যাওয়া, ঘণ্টার পর ঘণ্টা অধ্যয়ন করা। রাহুল প্রায়ই তার জন্য নোটস এনে দিত, চা বানিয়ে দিত, এবং বলতো, তুমি শুধু পড়ো, আমি তো আছি। এক রাতে লাইব্রেরি থেকে ফেরার পথে প্রিয়া হঠাৎ জিজ্ঞাসা করল, রাহুল, যদি কখনো আমি তোমার চেয়ে অনেক এগিয়ে যাই, যদি লোকেরা তোমাকে আমার নাম দিয়ে চিনতে শুরু করে, তাহলে তোমার খারাপ লাগবে না তো? রাহুল কয়েক মুহূর্ত নীরব রইল। তারপর বলল, যদি তোমার পরিচয় বড় হয়, তাহলে তাতে আমারও অংশ থাকবে। আমার কেন খারাপ লাগবে? আমি তো গর্ব অনুভব করব। সেই উত্তর প্রিয়ার হৃদয়ে চিরকালের জন্য গেঁথে গেল। কলেজ শেষ হল। রাহুল একটা বেসরকারি কোম্পানিতে চাকরি পেয়ে গেল। বেতন খুব বেশি ছিল না, কিন্তু এটি তার কেরিয়ারের শুরু ছিল। প্রিয়া পুরোপুরি পরীক্ষার প্রস্তুতিতে ডুবে গেল। দুজনেই তাদের পরিবারকে তাদের সম্পর্কের কথা জানাল। কিছু তর্ক, কিছু অভিমান, কিন্তু অবশেষে পরিবারগুলো মেনে নিল। বিয়েটা ছিল খুব সাধারণ। কোনো ব্যান্ড বাজানো নেই, কোনো বড়সড় আয়োজন নেই, শুধু কয়েকজন আত্মীয়স্বজন, কিছু বন্ধুবান্ধব এবং অফুরন্ত আশা। বিদায়ের সময় প্রিয়া তার বাবাকে বলল, বাবা, আমি তোমার নামকে উজ্জ্বল করব। আর রাহুল তার হাতকে শক্ত করে ধরে নিল। বিয়ের পর দুজনেই একটা ছোট্ট ভাড়া ফ্ল্যাটে থাকতে শুরু করল। দেওয়ালের রং উঠে গিয়েছিল, রান্নাঘরটা ছিল সংকীর্ণ, আর ব্যালকনি থেকে সামনের অন্য ভবনগুলো দেখা যেত। কিন্তু সেই ছোট্ট ঘরে তাদের স্বপ্নগুলো ছিল অসীম। প্রথম রাতে ছাদে দাঁড়িয়ে রাহুল বলল, ম্যাডাম হয়ে যাওয়ার পর আমাদের একটা বড় বাড়ি নিতে হবে। প্রিয়া হেসে উঠল এবং বলল, আর তুমি কি হবে?
আমি তো সেখানেই থাকব, তোমার পাশে দাঁড়িয়ে। সে হাসল। সে কি জানত যে জীবন সবসময় প্রতিশ্রুতির মতো এতটা সরল রাখে না? ধীরে ধীরে দায়িত্বগুলো বাড়তে লাগল। বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল, দৈনন্দিন খরচ। রাহুল সকালে তাড়াতাড়ি অফিসে যেত এবং সন্ধ্যায় দেরি করে ফিরত। প্রিয়া সারাদিন অধ্যয়নে মগ্ন থাকত। শুরুর দিকে সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু সমাজের কটাক্ষগুলো ধীরে ধীরে তাদের দরজা পর্যন্ত পৌঁছে গেল। আত্মীয় স্বজনরা জিজ্ঞাসা করত, এখনও কিছু হলো না? কতদিন পর্যন্ত শুধু পড়াশোনাই করবে? কিছু লোক রাহুলকে বলতো, বউ যদি বেশি পড়ে তাহলে ঘর সামলানো কঠিন হয়ে যায়। রাহুল হেসে এড়িয়ে যেত, কিন্তু প্রতিটি কথা তার মনে কোথাও না কোথাও আঘাত করে যেত। এক সন্ধ্যায় প্রিয়া আনন্দে চিৎকার করে ঘরে ঢুকল। রাহুল, আমার প্রিলিমিনারি ক্লিয়ার হয়ে গেছে। সে তাকে জড়িয়ে ধরল। দুজনেই কেঁদে ফেলল। সেই মুহূর্তটা ছিল অপূর্ব সুন্দর, কিন্তু ঠিক সেই সময়ে রাহুলের মনে একটা হালকা অস্থিরতা জন্ম নিল। যদি সে সত্যিই ডিএম হয়ে যায়? রাতে প্রিয়া যখন ঘুমিয়ে পড়ল, রাহুল ছাদে একা দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। তার নিজের ছোট চাকরি, সীমিত আয় এবং সাধারণ জীবনের কথা মনে পড়ছিল। অন্যদিকে প্রিয়ার ক্রমবর্ধমান উচ্চতা। সে নিজেকে বলল, না, আমি এমন ভাবতে পারি না, আমি তো কথা দিয়েছি। কিন্তু জীবনের প্রকৃত পরীক্ষা তখনও শুরু হয়নি। প্রিলিমিনারি পাশ করার পর প্রিয়ার জীবন বদলে গেল। তার দিনগুলো আরও সংক্ষিপ্ত হয়ে গেল, আর রাতগুলো আরও দীর্ঘ। মেইনস পরীক্ষার প্রস্তুতি যেন একটা যুদ্ধের মতোই ছিল। ঘরের ছোট্ট কক্ষে বইয়ের স্তূপ জমে উঠল। দেয়ালে ভারতের মানচিত্র, সময়সূচি, অনুপ্রেরণামূলক উক্তি সাঁটানো হয়ে গেল। সকাল 4টে অ্যালার্ম বাজত, আর প্রিয়া কোনো অভিযোগ ছাড়াই উঠে পড়ত। চা তৈরি করত, টেবিল ল্যাম্প জ্বালাত এবং পড়াশোনায় মগ্ন হয়ে যেত। শুরুতে রাহুল তাকে দেখে হাসত। তার ভালো লাগত যে তার স্ত্রী নিজের স্বপ্ন পূরণের জন্য এতটা পরিশ্রম করছে। কিন্তু ধীরে ধীরে ঘরের সমস্ত দায়িত্ব তার উপর চাপিয়ে দিয়ে সে একা অনুভব করতে লাগল। অফিসের চাপ আলাদা, বসের বকুনি আলাদা, আর মাসের শেষে ব্যাঙ্ক অ্যাকাউন্টের চিন্তা তো ছিলই। এক সন্ধ্যায় রাহুল খুব ক্লান্ত হয়ে বাড়ি ফিরল। অফিসে তার টিমের একজন জুনিয়র প্রমোশন পেয়ে গিয়েছিল, যে মাত্র 2 বছর আগে কোম্পানিতে যোগ দিয়েছিল। রাহুলের হাতে ছিল মিষ্টির একটা বাক্স, যা তাকে বাধ্য হয়ে অফিসে বিতরণ করতে হয়েছিল। বাড়ি এসে সে দেখল প্রিয়া বইয়ে মগ্ন। খাবার গরম করে দিই? প্রিয়া মাথা না তুলেই জিজ্ঞাসা করল। থাক, আমি নিজেই করে নিচ্ছি, রাহুল ধীর গলায় বলল। সে সোজা রান্নাঘরে চলে গেল। গ্যাস জ্বালাতে জ্বালাতে তার মনে হল যেন তার জীবনটাও একটু বেশিই পুড়ে যাচ্ছে। তার মনে পড়ে গেল কলেজের সেই দিনগুলো, যখন সে বলেছিল, আমি তোমার পাশে দাঁড়িয়ে থাকব। কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা কি সত্যিই এতটা সহজ? কিছুদিন পর মেইনস পরীক্ষাও শেষ হয়ে গেল। প্রিয়া এখন ইন্টারভিউয়ের প্রস্তুতিতে লেগে পড়ল। তার মুখে আত্মবিশ্বাস স্পষ্ট ফুটে উঠত। অন্যদিকে রাহুলের মুখে ক্লান্তি এবং নীরবতা ক্রমশ বাড়তে থাকল। একদিন রাহুলের মা দেখা করতে এলেন। তিনি ঘরের অবস্থা দেখলেন, চারদিকে বই, নোটস, খবরের কাগজের ছেঁড়া টুকরো। তিনি হালকা বিরক্তির সাথে বললেন, বৌমা, একটু ঘর সংসারের দিকেও নজর দাও, শুধু বই দিয়ে তো সংসার চলে না। প্রিয়া হেসে উত্তর দিল, মাজি, আর একটু সময় দিন, তারপর সবকিছু ঠিক হয়ে যাবে। মাজি যাওয়ার সময় রাহুলকে বললেন, বাবা, বউ যদি বেশি এগিয়ে যায় তাহলে স্বামীর সম্মান কমে যায়, সামলে রাখিস। সেই কথাগুলো রাহুলের হৃদয়ে গভীরভাবে বিঁধল। সে কিছু বলল না, কিন্তু সেই রাতে সে অনেকক্ষণ ঘুমাতে পারল না। সমাজের কথাগুলো ধীরে ধীরে তার আত্মবিশ্বাসকে খেয়ে ফেলতে লাগল। অফিসেও সহকর্মীরা মজা করত, বৌদি তো কালেক্টর হবেন, তারপর আমাদের ভুলে যেও না। কেউ বলতো, তারপর তুমি তো ঘর জামাই হয়ে যাবে। সবাই হাসত, কিন্তু রাহুলের ভেতরে কিছু একটা ভেঙে চুরমার হয়ে যেত। এদিকে প্রিয়া পুরোপুরি তার লক্ষ্যের প্রতি নিবদ্ধ ছিল। ইন্টারভিউয়ের দিন সে শাড়ি পরল, চুলগুলো সুন্দর করে বেঁধে নিল এবং রাহুলের সামনে এসে বলল, ভয় লাগছে? রাহুল অনেক দিন পর প্রথমবার তাকে মনোযোগ দিয়ে দেখল। সেই একই মেয়ে, যার সাথে সে গেটওয়ে অফ ইন্ডিয়ার সিঁড়িতে প্রথম দেখা করেছিল। সে হেসে বলল, তুমি তো ভয় পাওয়ার জন্য তৈরি হওনি। ইন্টারভিউ ভালোভাবে শেষ হল। এখন শুধু ফলাফলের অপেক্ষা। ফলাফলের দিন ওয়েবসাইট বারবার হ্যাং হচ্ছিল। প্রিয়ার হাত কাঁপছিল। রাহুলও তার পাশে বসেছিল। যেই মুহূর্তে রোল নম্বর স্ক্রিনে উঠল, দুজনেই স্তব্ধ হয়ে গেল। প্রিয়ার নাম লিস্টে ছিল। সে ইউপিএসসি পাশ করে ফেলেছিল। প্রিয়া ফুপিয়ে কেঁদে উঠল। রাহুল তাকে জড়িয়ে ধরল। ঘরে খুশির বন্যা বয়ে গেল। ফোন বাজতে থাকল অবিরাম। আত্মীয়রা, বন্ধুরা, প্রতিবেশীরা সবাই অভিনন্দন জানাতে লাগল। কিন্তু সেই রাতে রাহুল ব্যালকনিতে একা দাঁড়িয়েছিল। নিচে রাস্তায় গাড়ির শব্দ শোনা যাচ্ছিল। তার হঠাৎ মনে হল যেন জীবন তার থেকে অনেক এগিয়ে গেছে। এখন লোকেরা তাকে রাহুল নয়, ডিএম ম্যাডামের স্বামী বলে চিনবে।
তার নিজের নামের পরিচয় কি অবশিষ্ট থাকবে? ট্রেনিংয়ের জন্য প্রিয়াকে লোনাভালা যেতে হলো। যাওয়ার আগে সে রাহুলের হাত ধরে বলল, এটা আমাদের দুজনের জয়। রাহুল হাসল, কিন্তু সেই হাসিতে আগের মতো উজ্জ্বলতা ছিল না। লোনাভালা ট্রেনিং চলাকালীন প্রিয়ার দুনিয়া আরও বিস্তৃত হয়ে উঠল। নতুন বন্ধুবান্ধব, নতুন অফিসাররা, একটা নতুন জগৎ। ফোনে কথা হতো, কিন্তু আগের মতো লম্বা আলোচনা নয়। রাহুল অফিস থেকে ফিরে প্রায়ই একা বসে থাকত। এক রাতে ফোনে একটা ছোট কথা বড় ঝগড়ায় রূপ নিল। তোমার কাছে এখন আমার জন্য কোনো সময়ই নেই, রাহুল বলল। রাহুল, আমি ট্রেনিংয়ে আছি, এসব আমার জন্যেও নতুন। প্রিয়া বোঝানোর চেষ্টা করল। তুমি বদলে গেছ। রাহুলের গলা ভারী হয়ে উঠল। আমি বদলাইনি, আমার দায়িত্ব বেড়েছে। আর আমি? তোমার জীবনে আমার স্থান কোথায়? ফোন কেটে গেল। দুপাশেই নীরবতা ছড়িয়ে পড়ল। ট্রেনিং শেষ হওয়ার পর প্রিয়ার প্রথম পোস্টিং হলো একটা দূরবর্তী জেলায়। তাকে তৎক্ষণাৎ যোগ দিতে হলো। রাহুল বদলির জন্য চেষ্টা করল, কিন্তু কোম্পানি অনুমতি দিল না। দূরত্ব এখন শুধু কিলোমিটারের নয়, হৃদয়েরও হয়ে উঠল। যখন প্রিয়া প্রথমবার এসডিএম হিসেবে চেয়ারে বসল, তার মুখে গর্বের ছাপ ছিল। কিন্তু সেই সন্ধ্যায় যখন সে রাহুলকে ভিডিও কলে ফোন করল, সে শুধু বলল, কবে পর্যন্ত এসব চলবে? কয়েক মাস ধরে দুজনেই সম্পর্ক বজায় রাখার চেষ্টা করল, কিন্তু প্রতিটি কথোপকথনে বিবাদ বাড়তে লাগল। রাহুলের মনে হতো যে সে পিছিয়ে পড়েছে, প্রিয়ার মনে হতো যে রাহুল তাকে বুঝতে পারছে না। একদিন ছুটি নিয়ে প্রিয়া বাড়ি ফিরল। সে ঠিক করেছিল যে খোলাখুলি আলোচনা করবে। রাতে দুজনেই মুখোমুখি বসল। ঘরে ছিল ভারী নীরবতা। রাহুল ধীর কিন্তু কঠোর গলায় বলল, হয় এই চাকরি, নয়তো আমাদের সম্পর্ক। আমি আর সহ্য করতে পারছি না। প্রিয়ার হাত থেকে জলের গ্লাস মাটিতে পড়ে গেল। তুমি চাইছ কি? আমি আমার স্ত্রীকে চাই, কোনো অফিসারকে নয়। প্রিয়ার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। আমি তো সেই একই আছি রাহুল, শুধু আমার পরিচয়টা বড় হয়েছে। আমার এমন পরিচয় চাই না, রাহুল বলল। সেই রাতটা ছিল তাদের জীবনের সবচেয়ে দীর্ঘ এবং কষ্টকর রাত। কয়েক সপ্তাহ পর দুই পরিবার আদালতে বসেছিল। আইনজীবী কাগজপত্র প্রস্তুত করে রেখেছিলেন। বিচারক শেষবার জিজ্ঞাসা করলেন, আপনাদের দুজনের কি কোনো আপত্তি আছে? দুজনেই নীরব রইল। সাইন করার সময় প্রিয়ার হাত কাঁপছিল। রাহুল এক মুহূর্তের জন্যে তার দিকে তাকাল। দুজনের চোখে সেই সব প্রতিশ্রুতি ঘুরে বেড়াচ্ছিল। গেটওয়ে অফ ইন্ডিয়া, কলেজের দিনগুলো, ছাদে দেখা স্বপ্নগুলো। কিন্তু এখন সবকিছু কাগজে গুটিয়ে শেষ হয়ে গিয়েছিল। আদালত থেকে বেরোতে হালকা বৃষ্টি শুরু হয়ে গেল। প্রিয়া ছাতা ছাড়াই দাঁড়িয়ে রইল। রাহুল কিছু বলতে চাইছিল, কিন্তু শব্দগুলো তাকে ছেড়ে চলে গিয়েছিল। দুজনেই আলাদা দিকে হাঁটতে লাগল। সেদিন ভালোবাসা হেরে গিয়েছিল, নাকি অহংকার জিতে নিয়েছিল? ডিভোর্সের পর প্রিয়া নিজেকে সম্পূর্ণভাবে কাজে নিমজ্জিত করে দিল। কষ্টকে সে দুর্বলতা হতে দেয়নি, বরং তা থেকে শক্তি আহরণ করল। যেদিন সে তার নামের আগে আইএএস যুক্ত হতে দেখল, সেদিনই সে ঠিক করে নিয়েছিল যে তার জীবনের প্রতিটি সিদ্ধান্ত তার আত্মসম্মানের সাথে যুক্ত থাকবে। পোস্টিং থেকে পোস্টিং, জেলা থেকে জেলা, আর প্রত্যেক জায়গায় তার পরিচয় গড়ে উঠল একজন কঠোর কিন্তু সংবেদনশীল অফিসার হিসেবে। সে সিদ্ধান্ত নিতে দ্বিধা করত না। অবৈধ দখল সরিয়ে দিল, স্কুলের অবকাঠামো উন্নত করল, মহিলাদের হেল্পলাইনকে শক্তিশালী করল। লোকেরা তাকে ম্যাডাম নয়, নিজেদের মেয়ের মতো দেখতে লাগল। কিন্তু যখনই রাতে অফিস খালি হয়ে যেত এবং সে ফাইলগুলোর মাঝে একা বসে থাকত, তখন অতীতের একটা ছায়া সামনে এসে দাঁড়াত, রাহুলের। সময় কেটে চলল। 5 বছর অতিক্রান্ত হয়ে গেল। এখন প্রিয়া প্রমোশন পেয়ে গিয়েছিল। তাকে সেই মুম্বাইয়েই জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পোস্টিং দেওয়া হলো, যেখানে তার স্বপ্নের যাত্রা শুরু হয়েছিল। যখন তার সরকারি গাড়ি গেটওয়ে অফ ইন্ডিয়ার পাশ দিয়ে যাচ্ছিল, তখন সে জানালার কাঁচ দিয়ে বাইরে তাকিয়ে এক মুহূর্তের জন্যে চোখ বন্ধ করল। সেই একই রাস্তা, একই বাতাস, কিন্তু জীবন কতটা পরিবর্তিত হয়ে গিয়েছিল। সেই সন্ধ্যায় শহরের প্রমুখ শিল্পপতি এবং কর্মকর্তাদের সাথে একটা গুরুত্বপূর্ণ ডিনার মিটিং নির্ধারিত ছিল। স্থানটা ছিল মুম্বাইয়ের একটা বিখ্যাত 5 স্টার রেস্তোরাঁয়। নিরাপত্তাকর্মীরা আগে থেকেই মোতায়েন ছিল। মিডিয়া বাইরে অপেক্ষা করছিল। প্রিয়া যখন ভেতরে প্রবেশ করল, সবাই সম্মানে উঠে দাঁড়াল। রেস্তোরাঁর আলো ছিল মৃদু, নরম সঙ্গীত বাজছিল। সে টেবিলে বসল, আর তখনই একজন ওয়েটার জলে ট্রে নিয়ে এলো। সে গ্লাস রাখতে হাত বাড়াল, আর সেই মুহূর্তে তার চোখ প্রিয়ার চোখের সাথে ধাক্কা খেল। সময় যেন স্থির হয়ে গেল। সেই চেহারাটা একটু শীর্ণ, চোখের নিচে হালকা কালো দাগ, কিন্তু সেই চোখগুলো ছিল রাহুলের। তার হাত কেঁপে উঠল। ট্রেটা হালকা টলমল করে উঠল। একটা গ্লাস পড়ে গিয়ে ভেঙে চুরমার হয়ে গেল। আশপাশের লোকেরা চমকে উঠল। সরি ম্যাডাম, সে মাথা নিচু করে বলল।
প্রিয়ার হৃদয় দ্রুত ধুকফুক করছিল। 5 বছর পর এভাবে? সে নিজেকে সামলে নিয়ে বলল, ইটস ওকে। মিটিং চলতে থাকল, কিন্তু প্রিয়ার মনোযোগ বারবার সেই দিকে চলে যেত। রাহুল অত্যন্ত শান্ত এবং পেশাদারিভাবে কাজ করছিল, যেন সে তাকে চিনতেই পারেনি, কিন্তু তার চোখের ঘাবড়াহট সব কিছু প্রকাশ করে দিচ্ছিল। মিটিং শেষ হল, লোকেরা একে একে বেরিয়ে গেল। প্রিয়া সেখানেই বসে রইল। সে ম্যানেজারকে ডাকল। যে ওয়েটারটা একটু আগে সার্ভ করছিল, তার নাম কি? ম্যাডাম, ও রাহুল, খুব পরিশ্রমী যুবক, গত 3 বছর ধরে এখানে কাজ করছে। আগে কি করত? ম্যানেজার ধীর গলায় বললেন, ম্যাডাম, শুনেছি কোনো কোম্পানিতে ছিল, তারপর কোম্পানি বন্ধ হয়ে গেল। বাড়িতে কিছু সমস্যা হয়েছিল, বাবা অসুস্থ, অনেক ঋণ জমে গেছে, তখন থেকে এই কাজ করে চলেছে। প্রিয়া দীর্ঘশ্বাস ফেলল। সে বলল, ওকে পাঠিয়ে দিন। কিছুক্ষণ পর রাহুল সামনে দাঁড়িয়েছিল, সেই মাথা নিচু, সেই সংকোচ। কেমন আছো রাহুল? প্রিয়া স্বাভাবিক গলায় জিজ্ঞাসা করল। সে আস্তে করে বলল, ঠিক আছি ম্যাডাম। ম্যাডাম শব্দটা দুজনের মাঝের দূরত্বকে আরও স্পষ্ট করে তুলল। এত ফর্মাল হয়েও না। প্রিয়ার গলা হালকা কেঁপে উঠল। আমরা তো একে অপরকে চিনি। রাহুল প্রথমবার তার চোখের দিকে তাকাল। সেখানে না ছিল রাগ, না অহংকার, শুধু ক্লান্তি এবং অনুশোচনা। তুমি অনেক এগিয়ে গেছ, সে ধীর গলায় বলল। প্রিয়া হালকা হেসে দিয়ে বলল, আমি সেখানেই পৌঁছেছি যেখানে যেতে চেয়েছিলাম। কয়েক মুহূর্ত নীরবতা। রাহুল দীর্ঘশ্বাস ফেলল। আমি হেরে গেছি প্রিয়া। চাকরি চলে গেছে, বাবার অসুস্থতায় সব জমানো টাকা শেষ হয়ে গেছে, নতুন চাকরি পাইনি, ঋণ বাড়তে লাগল। এখানে কাজ পেলাম তো করে চলছি, অন্তত সততার সাথে তো রোজগার করছি। প্রিয়া শুনতে থাকল। তার মনে কোনো জয়ের অনুভূতি ছিল না, শুধু একটা অদ্ভুত শূন্যতা। আর তুমি? রাহুল জিজ্ঞাসা করল। আমি ঠিক আছি, কাজ অনেক, দায়িত্ব আরও বেশি। রাহুলের চোখ জলে ভরে উঠল। তুমি জানো আমি সেই রাতে কি হারিয়েছি? আমি তোমাকে নয়, নিজেকে হারিয়েছি। আমি তোমার স্বপ্নের কাছে নয়, নিজের ভয়ের কাছে হেরে গিয়েছি। এটা ছিল সেই কথা যা প্রিয়া বছরের পর বছর ধরে শুনতে চাইছিল। সে শান্ত গলায় বলল, আমরা দুজনেই ভুল করেছিলাম। তুমি আমাকে আটকাতে চেয়েছিলে, আর আমি তোমাকে বোঝানোর চেষ্টা ছেড়ে দিয়েছিলাম। রাহুল মাথা নিচু করল। যদি আমি সেদিন একটু শক্ত হতাম, তাহলে হয়তো আজ গল্পটা অন্যরকম হতো। রেস্তোরাঁর কোণে দাঁড়িয়ে থাকা দুজন এখন আর শুধু ডিএম এবং ওয়েটার ছিল না, তারা ছিল দুজন মানুষ যারা তাদের অতীতের সামনে দাঁড়িয়ে। প্রিয়া জিজ্ঞাসা করল, তুমি কি খুশি? রাহুল হালকা হাসি দিল। প্রশ্নটা কঠিন, কিন্তু হ্যাঁ, এখন অনেক পরিণত হয়ে গেছি। অহংকার কতটা দামি পড়ে যায় সেটা শিখে নিয়েছি। তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সে তাড়াতাড়ি মুছে ফেলল, যাতে কেউ না দেখে। প্রিয়ার মনে একটা অদ্ভুত তোলপাড় জ্বলছিল। সে চাইলে সেই মুহূর্তে তাকে তার অবস্থায় ছেড়ে দিতে পারত, বলতে পারত, এটা তোমার সিদ্ধান্তের ফলাফল। কিন্তু তার ভেতরের মানবতা তাকে তা করতে দেয়নি। রাহুল, সে আস্তে করে বলল, জীবন আমাদের দ্বিতীয় সুযোগ দেয়, যদি আমরা নিজেদের বদলাতে প্রস্তুত থাকি। রাহুল চমকে তার দিকে তাকাল। আমি দয়া করব না, প্রিয়া স্পষ্ট কথায় বলল, কিন্তু যদি তুমি সত্যিই আবার নিজের পায়ে দাঁড়াতে চাও, তাহলে রাস্তা এখনও বন্ধ হয়নি। রাহুলের চোখে প্রথমবার আশা একটা হালকা চমক দেখা গেল। সেই রাতে প্রিয়া যখন তার সরকারি গাড়িতে বসল, তখন মুম্বাইয়ের রাস্তাগুলো আগের চেয়ে অন্যরকম লাগছিল। সে আয়নায় নিজের মুখ দেখল। সেখানে না ছিল জয়, না প্রতিশোধ, শুধু একটা প্রশ্ন, অতীতকে কি নতুন অর্থ দেওয়া সম্ভব? অন্যদিকে রাহুল রেস্তোরাঁর বাইরে দাঁড়িয়েছিল। সে আকাশের দিকে তাকাল। 5 বছর আগে সেই আকাশের নিচেই সে একটা সম্পর্ক হারিয়েছিল। আজ হয়তো সেই আকাশই তাকে নিজেকে ফিরে পাওয়ার সুযোগ দিচ্ছে। দুজনেই নিজেদের পথে চলে গেল, কিন্তু এবার গল্পটা শেষ হয়নি। আসল সিদ্ধান্ত এখনও অপেক্ষা করছিল, যেখানে মানবতা অহংকারের চেয়ে বড় প্রমাণিত হতে চলেছিল। সেই রাতের পর প্রিয়া কোনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয়নি। সে জানত যে আবেগ এবং প্রশাসনিক দায়িত্ব দুটো আলাদা বিষয়। সে রাহুলের জন্য সরাসরি সাহায্যের পথ বেছে নেয়নি, কারণ সে বুঝত যে দয়া দিয়ে আত্মসম্মান ফিরে আসে না। কিন্তু সে সিস্টেমের ভেতর থেকে একটা উপায় খুঁজে বার করল। জেলা উদ্যোগ কেন্দ্র থেকে ফোন এলো, তাকে জানানো হলো যে ছোট ব্যবসার জন্য ঋণ এবং ট্রেনিংয়ের একটা নতুন প্রকল্প শুরু হয়েছে। রাহুল প্রথমে বিশ্বাস করতে পারেনি। সে ফর্ম পূরণ করল, ইন্টারভিউ দিল এবং তার পুরনো শখ, কফি এবং বইয়ের একটা ছোট ক্যাফে এর পরিকল্পনা পেশ করল। ইন্টারভিউ প্যানেলে প্রিয়া ছিল না, সে ইচ্ছাকৃতভাবে নিজেকে সেই প্রক্রিয়া থেকে দূরে রেখেছিল। কিন্তু সে ভেতরে ভেতরে জানত যে রাহুলের মধ্যে পরিশ্রমের ক্ষমতা রয়েছে।
পার্থক্য শুধু এতটাই যে আগে সে ভয়ের কাছে হেরে গিয়েছিল আর এখন সে পরিণতভাবে জীবনযাপন করতে শিখেছে। 6 মাস পর মুম্বাইয়ের একটা শান্ত কোণে একটা ছোট ক্যাফে খুলল। নতুন সকাল, ভেতরে দেওয়ালে বইয়ের তাক, মৃদু আলো এবং একটা বোর্ডে লেখা, এখানে কফির সাথে সাহসও পরিবেশন করা হয়। ক্যাফেটা ধীরে ধীরে চলতে লাগল। রাহুল সকালে নিজেই দোকান খুলত, গ্রাহকদের সাথে হাসি মুখে কথা বলত এবং সন্ধ্যায় হিসাব নিজেই করত। তার মুখে এখন আর সেই হীনমন্যতা ছিল না, ছিল পরিশ্রমের উজ্জ্বলতা। একদিন হঠাৎ ক্যাফের বাইরে একটা সরকারি গাড়ি এসে থামল। নিরাপত্তা কর্মীরা নামল, ভেতরে বসা লোকেরা চমকে উঠল। রাহুল কাউন্টারে ছিল। দরজা খুলতেই প্রিয়া ভেতরে ঢুকল, সাধারণ সুতির শাড়ি, কোনো লোক দেখানো ছাড়া। ক্যাফেতে নীরবতা ছড়িয়ে পড়ল। রাহুল কয়েক মুহূর্ত তাকে দেখতে থাকল, তারপর আস্তে করে বলল, ম্যাডাম, কফি? প্রিয়া হালকা হাসি দিয়ে বলল, আজ ম্যাডাম নয়, শুধু প্রিয়া। সে একটা কোণের টেবিলে বসে পড়ল। রাহুল নিজে কফি বানিয়ে নিয়ে এলো। কাপ রাখার সময় তার হাত আর কাঁপছিল না। কেমন চলছে? প্রিয়া জিজ্ঞাসা করল। পরিশ্রম করছি, রাহুল সোজা উত্তর দিল। প্রথমবার কারো সাহায্যে নয়, নিজের পায়ে। প্রিয়ার চোখে সন্তুষ্টির ছাপ ছিল। এটাই তো আমি চেয়েছিলাম। কিছুক্ষণ দুজনেই চুপচাপ বসে রইল। দেওয়ালে একটা ফ্রেম লাগানো ছিল। প্রিয়ার চোখ সেটার উপর পড়ল। তাতে লেখা, ভুল মানুষের দ্বারাই হয়, কিন্তু সংশোধন সেই করে যে সাচ্চা হয়। প্রিয়া জিজ্ঞাসা করল, এটা কার জন্য লেখা? রাহুল হাসল, নিজের জন্য, আর সেই মানুষের জন্য যে আমাকে পড়ে গিয়ে উঠতে শিখিয়েছে। তাদের চোখ মিলল। এবার তাতে কোনো অভিযোগ ছিল না। কয়েক সপ্তাহ পর রাহুলের মা প্রিয়ার সাথে দেখা করতে এলেন। চোখে জল ছিল। মা, আমরা খুব ভুল ভেবেছিলাম। স্বামীর সম্মান তার স্ত্রীর থেকে ছোট হয় না, এটা বুঝতে দেরি করে ফেলেছি। প্রিয়া তার হাত ধরে নিল। অতীতকে বদলাতে পারব না, কিন্তু ভবিষ্যৎ একসাথে তৈরি করতে পারি। ধীরে ধীরে দুই পরিমাণ আবার কথাবার্তা শুরু করল। এবার কোনো যৌতুকের কথা উঠল না, কোনো সামাজিক চাপ নেই, শুধু একটা প্রশ্ন, দুজনেই কি এখন সমান তালে একসাথে চলতে পারবে? এক সন্ধ্যায় রাহুল প্রিয়াকে গেটওয়ে অফ ইন্ডিয়ায় ডাকল। সেই একই জায়গা যেখানে তারা একসময় স্বপ্ন দেখেছিল। হালকা বাতাস বইছিল, আশপাশে লোকেরা হাঁটাহাঁটি করছিল। রাহুল গম্ভীর গলায় বলল, আগে আমি তোমাকে হারিয়ে বুঝেছি যে ভালোবাসা শুধু একসাথে থাকার নাম নয়, এটি সমতা, সম্মান এবং বিশ্বাসের নাম। তুমি যদি চাও তাহলে কি আমরা আবার শুরু করতে পারি, এবার কোনো ভয় ছাড়া? প্রিয়া কয়েক মুহূর্ত নীরব রইল। তার চোখের সামনে গত বছরগুলো ঘুরে গেল। কলেজ, বিয়ে, ডিভোর্স, আদালত, রেস্তোরাঁ, ক্যাফে। সে আস্তে করে বলল, আমি আবার সেই ভুল করব না। যদি একসাথে চলি তাহলে সমান তালে, কেউ কারো চেয়ে উপরে নয়। রাহুল মাথা নিচু করে বলল, এবার আমি তোমার স্বপ্নকে ভয় পাব না, বরং সেগুলোতে নিজের অংশ খুঁজব। কয়েক মাস পর একটা ছোট মন্দিরে সাধারণ একটা পুনর্বিবাহ হল। না মিডিয়া, না লোক দেখানো, শুধু পরিবার এবং কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু। 7 পাক ঘোরার সময় রাহুল প্রিয়ার হাত শক্ত করে ধরল। এবার মুঠোয় ভয় নয়, ছিল বিশ্বাস। যখন মিডিয়া খবর পেল, তারা জিজ্ঞাসা করল, ম্যাডাম, ইনি কি সেই আপনার প্রাক্তন স্বামী? প্রিয়া হাসল এবং বলল, ইনি আমার স্বামী, আর আমার সমান সঙ্গীও। আজ প্রিয়া তার জেলার দায়িত্ব পালন করে চলেছে, আর রাহুল তার ক্যাফেকে আরও বড় করছে। দুজনেই সন্ধ্যায় মাঝে মাঝে একসাথে বসে চা খায়। এখন তাদের কথোপকথনে প্রতিযোগিতা নয়, সহযোগিতা থাকে। বন্ধুরা, এই গল্পের শিক্ষা অত্যন্ত গভীর। ভালোবাসায় যদি অহংকার ঢুকে পড়ে তাহলে সম্পর্ক ভেঙে যায়, কিন্তু মানুষ যদি নিজের ভুল স্বীকার করে এবং বদলানোর সাহস দেখায়, তাহলে সেই সম্পর্ক আবার জোড়া লাগতে পারে। সফলতার অর্থ প্রতিশোধ নেওয়া নয়, বরং এতটা বড় হয়ে ওঠা যাতে হৃদয় ছোট না থাকে। এবার আপনাদের কাছে একটি প্রশ্ন, আপনি যদি প্রিয়ার জায়গায় থাকতেন, আপনি কি আপনার অতীতকে দ্বিতীয় সুযোগ দিতেন? আর আপনি যদি রাহুলের জায়গায় থাকতেন, আপনি কি আপনার ভয়কে স্বীকার করে নিজেকে বদলানোর সাহস দেখাতেন? বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আপনাদের সবার কেমন লাগলো কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের অবশ্যই জানাবেন। সেই সাথে আমাদের চ্যানেল কালাম ভয়েস সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, দেখা হবে এই রকমই মন ছুঁয়ে যাওয়া গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবাইকে হৃদয় থেকে ধন্যবাদ।